Hello, students. Welcome back to my YouTube channel, DS Group of Education. তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। স্টুডেন্টস, আজকে আমরা এডুকেশন থার্ড সেমিস্টার মাইনরের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিলেবাস অ্যাকর্ডিং কমপ্লিট একটা ডিসকাশন করব। এবং এই কমপ্লিট ডিসকাশন তোমার জন্য খুবই উপকারী হবে যারা সেলফ প্রিপারেশন করছো। এবং এই যে কমপ্লিট নোটসটা কেউ যদি পেতে চাও তারা কিন্তু অবশ্যই এই হাইলাইট করা পোর্শনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে আমাকে মেসেজ করতে পারো। তোমরা ডেফিনেটলি কিন্তু এটা পেয়ে যাবে, আর এটা একটা পেড নোট হবে। ফর সাজেশন পারপাসও তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ফর পেড সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং যারা এডুকেশন ফোর্থ সেমিস্টারের প্রিপারেশন করতে চাও ভালোভাবে কনসাইজ ওয়েতে, তারা কিন্তু টিউশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আশা করি তোমরা সিলেবাস ডিসকাশন সবাই দেখে নিয়েছো থার্ড সেমিস্টারের, এবং সেখানে মাইনরে যেগুলো রয়েছে তার মধ্যে ইউনিট ওয়ানে রয়েছে ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল সোশিওলজি, অর্থাৎ শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব। ঠিক আছে, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব। এই শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব বলতে মূলত কি বোঝায়? দেখো, এখানে কি বলা হয়েছে, এডুকেশনাল সোশিওলজি। তাহলে শিক্ষাবিজ্ঞান কি? শিক্ষাবিজ্ঞান হলো সমাজ এবং পরিবেশের সঙ্গে ধারাবাহিকভাবে একজন শিক্ষার্থীর সুস্থ এবং সঠিকভাবে মানিয়ে চলার একটা প্রক্রিয়া, তাই না? এই যে সমাজ, এই যে পরিবেশ, এর উপাদান কি? এর উপাদান মানুষ, কারণ মানুষকে দিয়েই এই সমাজ গঠিত হয়েছে। এই সমাজের প্রত্যেকটি মানুষ একটা পারস্পরিক বোঝাপড়ার মধ্যে রয়েছে, এবং সেই বোঝাপড়া দিয়েই কিন্তু আমরা একে অপরকে উপলব্ধি করতে শিখি যে আমার সামনের ব্যক্তির কি চাহিদা রয়েছে, সে কি বলতে চায়, তার কি মনস্কামনা। এই উপলব্ধির মধ্যে দিয়ে আমাদের যে বোধের বিকাশ হয়। সমাজ এবং ব্যক্তি পারস্পরিক যে বোঝাপড়া রয়েছে তার মধ্য দিয়েই কিন্তু প্রতিষ্ঠিত হয়। এই নির্দিষ্ট বিষয়কে নিয়ে এবং এই বিষয় জ্ঞানকে নিয়ে যা গঠিত হয়েছে সেটাকেই বলা হয় এডুকেশনাল সোশিওলজি। তাহলে কিন্তু আমরা কি দেখলাম যে শিক্ষা বিজ্ঞান আর সমাজতত্ত্ব মানে সোশিওলজি দুটো সেপারেট সাবজেক্ট, কিন্তু কোনো একটা জায়গায় এসে এই বিষয়টা এক হয়ে যাচ্ছে। আমরা কি বলছি, এটা দুটো পৃথক বিষয়, কিন্তু সমাজ সম্পর্কিত জ্ঞান ভান্ডার হলো সমাজবিদ্যা, এবং বিভিন্ন বিষয়সূচির প্রক্রিয়াকরণ এবং স্বাস্থ্য হলো শিক্ষা বিজ্ঞান। তো যখন সমাজ সম্পর্কিত বিষয়সূচি ব্যক্তি সাপেক্ষে মানে ইন্ডিভিজুয়াল আমরা দেখছি, তাদের যে প্রক্রিয়াকরণ, তাদের যে প্রসেসিং এবং তাদের যে সুশৃঙ্খলিত সমন্বয়, সেই সমন্বয়কে যখন আমরা একটার পর একটা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করছি, সেখান থেকেই কিন্তু তৈরি হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের। সেখান থেকেই কি তৈরি হচ্ছে? শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের। এই যে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব, সেটাকে আমরা কি বলছি? শিক্ষাবিজ্ঞান যুক্ত সমাজতত্ত্ব তৈরি হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব। এখানে একটি ছবির মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি যে ইম্পর্টেন্স কি এডুকেশনাল সোশিওলজি। এখানে বলা হয়েছে ম্যান শুড বি সোশ্যালাইজ টু লিড আ গ্রুপ লাইফ। তাই না? সামাজিক হতে হবে, সামাজিক না হলে আমি কিন্তু মানুষের সাথে মিশতে পারবো না। আমরা বলি না অনেককে যে ঠিক সোশ্যাল না, তার মানে কি আমি বলছি না যে খুব হা হা করে আমাকে গল্প করতে হবে, সেরকম না। কিন্তু প্রত্যেকটি মানুষকে তার নিকটবর্তী মানুষের সাথে সহাবস্থান করার জন্য যে বেসিক সোশ্যালাইজেশন স্কিল সেটাকে রপ্ত করতে হবে। আর কি বলছে, এখানে বলা হয়েছে যে স্কুল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ সোসাইটি। আমরা সেটা জানি যে বিদ্যালয় কিন্তু এই সোসাইটির একটা ইন্টিগ্রাল পার্ট। হেল্পস আস টু প্রোভাইড সাউন্ড সোশ্যাল বেসিস ফর এডুকেশনাল রিসার্চ। কে প্রোভাইড করে? এই স্কুল। প্রিপেয়ার্স অ্যান্ড ডেভেলপস দ্য চাইল্ড ফর লিভিং ইন্ডিপেন্ডেন্টলি ইন সোসাইটি। এই এডুকেশনাল সোশ্যালাইজেশনই বা সোশ্যালাইজেশন কিন্তু আমাদেরকে কি হেল্প করে? আমাদেরকে আমাদেরকে সোশ্যাল হতে হেল্প করে। ইট মেক্স পিপল আন্ডারস্ট্যান্ড দেয়ার ওয়েলফেয়ার। তাদের যে কল্যাণকার বা তাদের যে হিতকার যে বিষয়গুলো সেগুলো বুঝতে সাহায্য করে। অ্যান্ড অ্যাচিভ সোশ্যাল গুড ফর অল। আর কি বলছে, ইট এমফাসাইজেস দ্য বিলিভ দ্যাট অল হিউম্যানস আর ইকুয়াল। প্রত্যেকটা মানুষ সমান।
আজকে আমি যেরকম আমার প্রতিবেশীকেও আমি ঠিক সেরকমই ভাববো, সেখান থেকেই তো আমার ডেভেলপমেন্ট হবে। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বে ইট প্রোটেক্টস অ্যান্ড প্রমোট দ্য প্রোগ্রেস অফ কালচার, আমাদের যে সংস্কৃতি তার ডেভেলপমেন্টে সাহায্য করে। ইট সিকিউরস ইন্ডিভিজুয়াল সেলফ রিলায়েন্স অ্যান্ড সেলফ ডেভেলপমেন্ট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব করে থাকে। তাহলে এই শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের প্রকৃতি কেমন হবে? প্রথমত তো এটা একটা মিলিত প্রয়াস, এটি মিলিতভাবে তৈরি হয়েছে। এই শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের স্বরূপ বা প্রকৃতির কথা যদি আমরা বলি, তাহলে কি বলবো যে সায়েন্স অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন সোসাইটি ইজ ফ্রেম ইন ইটস ইনস্টিটিউশন। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষামূলক সমাজতত্ত্বের কিন্তু প্রকৃতি নির্মিত হয়। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের প্রকৃতিগত দিক কি? সামাজিক মিথস্ক্রিয়া, তার মানে পরস্পর আলাপ আলোচনা। অর্থাৎ সমাজ জীবনে সামাজিক গোষ্ঠী, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক সম্পর্ক এবং সামাজিক যোগাযোগ ব্যবস্থার সাপেক্ষে কি তৈরি হয়? সামাজিকীকরণ তৈরি হয় এবং সেটা কিন্তু আরো উন্নত হয়ে ওঠে। সমাজতত্ত্ব আমাদেরকে কি দিয়েছে? থিওরি, আমাদেরকে ডেটা দিয়েছে। আর শিক্ষাবিজ্ঞান কি দিয়েছে? প্রিন্সিপাল দিয়েছে, আমাদেরকে স্কিলস দিয়েছে। এবং এই দুটো জিনিসই যখন মিলিত হয় তখনই কিন্তু তৈরি হয় শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব, যা কি করে? যা মানুষকে গৃহ থেকে বিদ্যালয়, বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়, মহাবিদ্যালয় থেকে কর্মক্ষেত্রের একটা সুষম শৃঙ্খলে, একটা চেনে আবদ্ধ রাখতে সাহায্য করে। এই সমাজ কিভাবে প্রতিষ্ঠা হয়েছে? বিভিন্ন ন্যায় দ্বারা, বিভিন্ন বিচার ব্যবস্থা দ্বারা। আমরা জানি যে আমাদের একটা প্রতিষ্ঠান থাকে যেটাকে আমরা কোর্ট বলে থাকি, যেখানে গিয়ে আমরা সমস্ত বিচার পেয়ে থাকি। কোনো রকম যদি সমস্যা হয় সেই সমস্ত জায়গায় সমসুযোগ তৈরি করা, পারস্পরিক মেলবন্ধন, এই সমস্ত কিছু শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব কিন্তু তৈরি করেছে। তাই শিক্ষা এবং সমাজতত্ত্বের আদর্শ তৈরি হয়েছে নানা রকম সামাজিক প্রতিষ্ঠান থেকে, যার মধ্যে নাম্বার ওয়ান কি? বিদ্যালয়। এবং সামাজিক সম্পর্ক, সামাজিক পরিবর্তনশীলতা, সামাজিক অগ্রগতি, সামাজিক প্রক্রিয়া এবং সামাজিক সংগঠনে প্রযুক্ত হয়েছে কিন্তু বিজ্ঞান চেতনার একটি সুষম গতি। তাহলে রিলেশনশিপটা কি এই শিক্ষা বিজ্ঞান আর সমাজতত্ত্বে? সেটাও তো আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। শিক্ষা বিজ্ঞান আর সমাজতত্ত্বের একটাই উৎস, ফিলোসফি বা দর্শন শাস্ত্র। এবং সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান, শিক্ষা বিজ্ঞান হলো তার চালিকা শক্তি, তার মানে তাকে চালিয়ে নিয়ে যায়। আধুনিক শিক্ষার কাজ কি? একজন শিক্ষার্থীকে পরিপূর্ণরূপে করে তোলা, পরিপূর্ণ মানুষ তৈরি করা। এবং একজন মানুষ এই সমাজের মধ্য দিয়ে সেই পরিপূর্ণতার বিকাশে সংগঠিত হয়। তার মানে এডুকেশন আমার ভিত প্রস্তর করছে, আর সোশিওলজি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই দুটো বিষয়ের মধ্যেই কিন্তু সমাজতত্ত্ব ব্যক্তিকে সামাজিকীকরণের পাঠ দেয়। শিক্ষাবিজ্ঞান সেই পাঠকে কি করে? মানুষকে আরো গতিশীল করে, মানুষকে সক্রিয় করে তোলে এবং সমাজে ব্যক্তি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত শিক্ষা বিজ্ঞানের ধারায় মানুষের সমাজে যেমন দক্ষ আদর্শ হয়ে ওঠে, তেমনি কিন্তু ওই দক্ষ মানুষই কি করে? সমাজকে সচল, আধুনিক করে তোলে। এবং এখানেই ব্যক্তি ও সমাজ একই মুদ্রার দুটো পিঠ। তাহলে এখানে আমি যদি দেখি একটা ইকুয়েশনের মাধ্যমে ব্যক্তির ক্ষমতা যুক্ত সমাজ পরিবেশ কি তৈরি করছে? শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব কিভাবে শিক্ষা ক্ষমতার প্রকাশ বা দক্ষতা অর্জনের মধ্য দিয়ে। জর্জ পেইন, একজন সোশিওলজিস্ট, তিনি কি বলেছেন? বলেছেন যে শিক্ষামূলক সমাজতত্ত্বের শিক্ষা যেমন শিক্ষার্থীর জীবনব্যাপী একটি প্রক্রিয়া, সেরকমই সমাজের ক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থী জীবনব্যাপী বিস্তৃত এবং তার এই শিক্ষা বিজ্ঞান সমাজতন্ত্রের সাথে কিন্তু যুক্ত হয় এবং শিক্ষামূলক বিভিন্ন সমাজতত্ত্ব তৈরি হয়েছে, যার উদ্দেশ্য কি? যার উদ্দেশ্য হলো শিক্ষাকে একটি সামাজিক প্রক্রিয়ার উপর অনুশীলন করা। আবার বিভিন্ন যে গোষ্ঠী, সেই গোষ্ঠী জুড়ে কি করে? যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, সেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে কিন্তু এটি খনন করতে সাহায্য করে। নেক্সট ইউনিট আমাদের কি? নেক্সট ইউনিট হচ্ছে আমাদের সোশ্যালাইজেশন। অর্থাৎ আমরা যদি বলি তাহলে কি হয়? সামাজিকীকরণ। সোশ্যালাইজেশন কি? এখানে ছবির মাধ্যমে কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি সোশ্যালাইজেশন। এই সোশ্যালাইজেশন বলতে মূলত কি বোঝায়? যেটা আমরা বলছিলাম, সমাজের সাথে পরিচিতি লাভ করা, সমাজের সাথে আরো আত্মিক হওয়া, তাই না?
প্রথম হচ্ছে পরিবার। পরিবার কি করছে? একটা প্রাচীন দীর্ঘস্থায়ী সংগঠন, যেই সংগঠন শিশুর সামাজিকীকরণ শুরু হয় কোথা থেকে? শৈশবকাল থেকে। শিশুর যেসব অভিজ্ঞতা হয় এবং যে বিভিন্ন সামাজিক শিক্ষার দরকার হয়, সেই সমস্ত পারিবারিক পরিবেশেই কিন্তু সে লাভ করে এবং জীবনের শুরু থেকে পারিবারিক পরিবেশের মধ্যে শিশুর যে জৈবিক, মানসিক আশা আকাঙ্ক্ষা সমূহ কিন্তু পরিতৃপ্ত হয়ে থাকে এবং পরিবেশের যে আবেগময় আ অভ্যেস, যে আবেগময় আভাস, সেই আভাসকে কিন্তু সে কাজে লাগিয়ে আরো স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। নেক্সট হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ঠিক যেমন যে আমি যখন বিদ্যালয়ে যাচ্ছি, বিদ্যালয়ে যে প্রথাগত শিক্ষা আমি লাভ করছি, সেই শিক্ষার মাধ্যমে আমার মধ্যে চেতনার জাগরণ হচ্ছে, আমার মধ্যে আচার অনুষ্ঠান, লোকসংস্কৃতির সঙ্গে পরিচিতি লাভ করছি এবং সামাজিকীকরণের ক্ষেত্রে আর কি হচ্ছে যে বিভিন্ন সামাজিক পরিচয়ের জন্য অতীব এবং প্রয়োজনীয় যে শিক্ষা, তার মূল উদ্দেশ্য কি? প্রতিটি ক্রমবর্ধমান, তার মানে একটার পর একটা যে উন্নতি লাভ করছে সেই মানব সম্পদ পরিণত করা, আদর্শ মূল্যবোধ তৈরি করা, সামাজিক দায় দায়িত্ব সম্পন্ন সুনাগরিক গড়ে তোলা, বিদ্যার্থীকে সহায়তা করে শিক্ষালয়, গণতান্ত্রিক দেশের নাগরিকদের সুস্থ মনোভাব গড়ে তোলার দায়িত্বও কিন্তু এই শিক্ষার। গণমাধ্যম। গণমাধ্যমের ক্ষেত্রে কি বলা হচ্ছে? মাস মিডিয়া বলছে বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তির কল্যাণে বর্তমান সমাজ জীবনের মান বহুল পরিমাণে উন্নত হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানেও বা আমি যদি বলি শিক্ষা ক্ষেত্রে, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের কমিউনিকেশন মোড যেগুলো ব্যবহার করা হচ্ছে, যেরকম রেডিওর মাধ্যমে, দূরদর্শন, কম্পিউটার, ইন্টারনেটের মাধ্যমেও কিন্তু এই সোশ্যালাইজেশন প্রসেস হচ্ছে। গোষ্ঠী বা কমিউনিটি বলছে মানুষ একটি সমাজবদ্ধ জীব এবং মানুষ কিন্তু একা থাকতে পারে না। তার যে নেইবার্স, সেই নেইবার্স এর সাথে একটা জোটবদ্ধ মিলাপের মাধ্যমেও থাকতে পারে। পারস্পরিক সম্পর্ক আমাকে স্ট্যাবলিশ করতে হবে, না হলে কিন্তু আমি সাস্টেইন করতে পারবো না। নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে পরিবর্তন পারস্পরিক সম্পর্কের প্রকৃতি এবং গভীরতার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে এবং এখানেই কিন্তু আন্তঃমানবিক একটি সম্পর্ক তৈরি হয় এবং এটা অ্যাজ অ্যান ইন্ডিকেটর কাজ করে, যেখানে সামাজিক মানুষের সম্পর্কের যে সামাজিক প্রক্রিয়ার উপর নির্ভরশীল। এরপর আমরা দেখব যে সোশ্যাল চেঞ্জ। সোশ্যাল চেঞ্জ বা সামাজিক পরিবর্তন। এই পরিবর্তন প্রসঙ্গে টেনিসনের একটা বক্তব্য উল্লেখ করা প্রয়োজন। বলা হচ্ছে দ্য ওল্ড অর্ডারস চেঞ্জ ইয়েল্ডিং প্লেস টু নিউ অ্যান্ড গট ফুল শেজ হিমসেলফ ইন মেনি ওয়েজ। অর্থাৎ মানব সমাজে প্রকৃতির যে রাজ্য, সেই পরিবর্তনের যে ধারা প্রবহমান, টেনিসনের এই দুই পংক্তির দ্বারা কিন্তু আমরা সেটা স্পষ্ট বুঝতে পারছি। মানব সমাজ কি? একটা পরিবর্তনশীল এবং গতিশীল সংগঠন, যা যা কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে এবং কালের বিবর্তনের সমাজের বহিরঙ্গ এবং অভ্যন্তরে বিপুল পরিবর্তন কিন্তু সাধিত হচ্ছে। সামাজিক পরিবর্তন একটি সামগ্রিক অর্থবহ বিষয়, যার একটা নির্দিষ্ট অর্থ রয়েছে এবং কখনো কখনো এটা কিন্তু ঊর্ধ্বগামী হচ্ছে, আবার কখনো কখনো কিন্তু অধোগামীও হচ্ছে এবং নতুনের আবির্ভাব হচ্ছে, পুরাতনের পুনরাবৃত্তি ঘটছে। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু সামাজিক পরিবর্তন সংগঠিত হচ্ছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে একটা লিনিয়ার, আমি যদি বলি সোশ্যাল চেঞ্জ। এই সোশ্যাল চেঞ্জ কেমন হবে? স্টেডি হবে, ফরওয়ার্ড মুভিং হবে, মানে সামনের দিকে এগিয়ে যাবে এবং একটা সোসাইটাল প্রোগ্রেসের দিকে যাবে, তাই না? তখনই আমরা কি বলবো? তখনই আমরা বলবো যে হ্যাঁ, এখানে সোশ্যাল চেঞ্জ কিন্তু হয়েছে। এরপর যদি বলি সাইক্লিক্যাল থিওরিজ অফ সোশ্যাল চেঞ্জ, যেরকম প্রথমে একটা কোনো কিছুর কোনো একটা জিনিসের ইন্ট্রোডাকশন হলো, একটা সোশ্যাল ইস্যুর, সেখানে বিভিন্ন ধরনের থিওরিস্টরা তাদের মতামত দিলেন, তার যে হিস্ট্রি, রাইজ অ্যান্ড ফল অফ, এখানে রোমান এম্পায়ারের কথা বলা হয়েছে, তার ক্রিটিসিজম, তার যে সাইক্লিক্যাল থিওরি অফ আর্ট অ্যান্ড লিটারেচার এবং লাস্টে কনক্লুশন। এইভাবে কিন্তু একটা সাইক্লিক্যাল থিওরি অফ সোশ্যাল চেঞ্জ, যেটা আমরা বলি, দেখে থাকি। ইউনিট 3 তে কি রয়েছে? ইউনিট 3 তে রয়েছে এজেন্সি ইন এডুকেশন, যার মধ্যে সোশ্যাল এজেন্সিজ এর কথা বলা হয়েছে। সোশ্যাল এজেন্সিজ এর মধ্যে একটা ফর্মাল রয়েছে, একটা ইনফর্মাল রয়েছে। ফর্মাল যে এজেন্সি, যেটা মেইনলি এখানে বলা হয়েছে যে যেরকম কোর্ট, ঠিক আছে? ইনফর্মাল এর কথা যেরকম আমাদের যে পিতামাতা, ঠিক আছে? তাদের কথা কিন্তু মেইনলি এখানে বলা হয়েছে। ইউনিট 4 রয়েছে এমার্জিং সোশ্যাল ইস্যুস ইন ইন্ডিয়া, যার মধ্যে প্রথম হচ্ছে জন বিস্ফোরণ বা পপুলেশন এক্সপ্লোশন।
আমরা দেখেই বুঝতে পারছি এবং আমরা জানি যে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা কিন্তু হিউজ অ্যামাউন্টে বেড়ে গেছে। বর্তমান বিশ্বের একটা অন্যতম গুরুতর সমস্যা হচ্ছে জনসংখ্যার সমস্যা, যাকে বলা হচ্ছে জনসংখ্যা স্ফীতি, অর্থাৎ জনসংখ্যার বিস্ফোরণ। এবং বিশ্ব ব্যাংকের প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামার বলেছেন যে পারমাণবিক যুদ্ধ ছাড়া বিশ্ববাসীর সামনে অপর একটি গুরুতর সমস্যা কি, সেটা হচ্ছে জনসংখ্যা স্ফীতি। দরিদ্র পরিবেশ এবং উন্নত পারিপার্শ্বিকতার প্রভাব, বা আমরা যদি বলে থাকি অভাব, বলছে যে উন্নয়নশীল দেশের অধিকাংশ জনগণই কি বলছে দরিদ্র, মানে দে আর ভেরি মাচ পুয়ার। এবং যখনই দরিদ্র হচ্ছে জনসংখ্যা, তাদের মধ্যে সন্তান লাভের প্রাপ্তি বাড়ছে। তারা ভাবছে যে আমার যদি 4টে বা 5টা ছেলে বা মেয়ে হয়, তাদেরকে আমি কাজ করিয়ে তারা যখন এমপ্লয়েবল হয়ে যাবে তখন তারা কাজ করবে, সেখান থেকে আমার সংসারটা খুব ভালো করে চলবে। এই ধ্যান ধারণার মাধ্যমেও কিন্তু জনসংখ্যার বিপুল বৃদ্ধি হচ্ছে। অনুন্নত জীবনযাত্রা, যারা কৃষিজীবী হয়, নিম্নমানের যাদের জীবনযাত্রা হয়, যাদের ডে ইনকাম খুবই কম হয়, এই বিষয়গুলোকে মনে হচ্ছে যে অন্যের জমিতে যারা লেবারার হয়, এই সমস্ত ক্ষেত্রে প্রচুর তাদের যে অর্থের প্রয়োজন হয় এবং অধিক সন্তান জন্ম দিয়ে তারা ভাবে যে সেই ঘাটতিটা আমরা পূরণ করব। কারণ তারা যখন 18 বছরের উপরে তাদের পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে, তারা যখন কাজ করবে, সেই টাকাটা আমরা সংসারে লাগাতে পারবো। অজ্ঞাত এবং নিম্নমানের শিক্ষা ব্যবস্থা, বলা হচ্ছে যে শিক্ষার হার কম, কিন্তু উপযুক্ত শিক্ষার প্রভাবে মানুষজনদের মধ্যে যারা স্পেসিফিক্যালি রুরাল এরিয়াজে থাকে, বা যে কোনো জায়গা আমরা বলতে পারি যেখানে পপুলেশনটা খুব পরিমাণে বেশি, তাদের মধ্যে আমি এটা বলবো যে এখানে বলা হচ্ছে যে পপুলেশন এক্সপ্লোশনের যে মেন কারণটা আমাকে বলতে হবে, সেই কারণটা সম্পর্কে ওরা হয়তো ঠিক জানে না। সেই কারণে একটা হতে পারে বিভিন্ন ধর্মীয় কুসংস্কার, সামাজিক কুসংস্কার, সেখান থেকেও কিন্তু one of the important causes of population explosion। কর্মসংস্থানের অভাব, হয়তো কোনো একটা পার্টিকুলার স্টেটে প্রচুর কর্মসংস্থান রয়েছে, হয়তো ব্যক্তি যেই স্টেটে রয়েছে সেখানে কম কর্মসংস্থান, তো তারা যেখানে বেশি কাজের যোগান রয়েছে সেখানে চলে যাচ্ছে, ওখানে পপুলেশন এক্সপ্লোশন হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এর সাথে জড়িত। নেক্সট টপিক কি, নেক্সট টপিক হচ্ছে পভার্টি বা দারিদ্রতা। বলছে প্রত্যেক মানুষের কতগুলি মৌলিক চাহিদা আছে, যেরকম খাদ্যের চাহিদা, বাসস্থানের চাহিদা, আমরা মাসলো থিওরিতে দেখেছি, শিক্ষার চাহিদা, স্বাস্থ্যের চাহিদা। যখন কোনো গোষ্ঠী বেঁচে থাকার জন্য তার প্রয়োজনীয় যে বেসিক নিড সেটা যেমন ফুলফিল করতে ব্যর্থ হয়, তখনই আমি কিন্তু তাকে বলবো দরিদ্র বা দারিদ্রতা। এরকমই একটা অবস্থা যা জীবনযাপনের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না এবং ব্যক্তির যে অন্তর্নিহিত সম্ভাবনাশীল যে বিকাশ, সেই বিকাশে বাধা দেয়। কি কারণ হতে পারে? প্রথমত ব্যক্তির অসামর্থ্যতা। হয়তো কোনো বংশগত কারণে সে ফিজিক্যালি খুব বা দুর্বল, তার অসুস্থ শরীর, সে সবসময় ডিপ্রেস থাকে, কাজকর্মে তার অনীহা, কোনো কারণে দুর্ঘটনা হয়েছে, ইত্যাদি বিষয়গুলো, বা সে ফিজিক্যালি হয়তো হ্যান্ডিক্যাপ, এই সমস্ত বিষয়। প্রতিকূল পরিবেশ পরিমণ্ডল, সে যে জায়গায় থাকে সেখানে হয়তো ন্যাচারাল রিসোর্সেস কম, তো সেই যে ধরনের কাজ সে পাচ্ছে সেটা হয়তো সে করছে না, আবহাওয়া খারাপ। অর্থনৈতিক উপাদানের মধ্যে আমি স্পেসিফিক্যালি বলব যে ইকোনমিক জায়গাটার কথা মেইনলি বলা হচ্ছে। প্রযুক্তিগত জ্ঞানের অভাব, তাই হয়তো সে যেখানে কাজ করছে সেখান থেকে তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তো অবভিয়াসলি তখন তার দারিদ্রতার মধ্যে দিয়ে সে যাবে, এই বিষয়গুলো। সামাজিক সংগঠনের সীমাবদ্ধতা, বলছে খুব দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের কারণে সামাজিক সংগঠনের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ত্রুটি বিচ্যুতি হচ্ছে, যা নতুন পেশাগত রোগব্যাধির ক্ষেত্রে, স্বাস্থ্য সীমাবদ্ধতার ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে। এবং যে উপযুক্ত আবাসন, চাকরি ক্ষেত্রে হয়তো সে যেখানে চাকরি করছে সেখানে প্রপার তার কোয়ার্টার নেই, সে থাকতে পারছে না, তাকে রেগুলার ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে, এবং সেই কারণে কি হচ্ছে, সেই কারণেও কিন্তু কোনো না কোনোভাবে আমি মেন্টাল ডিপ্রেশনের দিক থেকে সে হয়তো ভাবলো আমি চাকরিটা ছেড়ে দিই, আমি আমার লোকাল এরিয়াতে কিছু একটা করে নেব। তো হয়তো সেটা সে চাকরিটা ছেড়ে দিল, বাট লোকাল এরিয়াতে যে চাকরিটা পেলো বা যে কাজটা পেলো সেখান থেকে ইনকাম কম, তো সেখান থেকেও পভার্টি অ্যারাইজ হতে পারে। এবং যুদ্ধ, এই যুদ্ধের কথা আমরা বলবোই, কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে যুদ্ধ হয়, সেখানে কিন্তু আলটিমেটলি যে মানুষজনরা থাকে দেশে তারাই কিন্তু সাফারার হয়, এবং সেখান থেকেও কিন্তু জিনিসপত্রের অভাব হতে পারে এবং দারিদ্রতা কিন্তু অ্যারাইজ করতে পারে। সো দিস ইজ অল ফর, এবং আই হোপ এই একটা ক্লাসে তোমরা তোমাদের সমস্ত সিলেবাসকে রিভিশন করতে পেরেছো, এবং এই সিলেবাস সম্পর্কিত বা এই পড়ানো সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে তোমার কমেন্টে আমাকে জিজ্ঞেস করবে। এবং এই নোটসটা যদি কেউ পেতে চাও তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে রিগার্ডিং নোটস। এবং 4th সেমিস্টারে কেউ যদি টিউশন এনরোল করতে চাও তাহলেও কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ স্টাডিং।